নিজের ইচ্ছেতে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর নিকট বাসরাতের অনুমতি চাইতে এলো আদ্রিস। ছাদের এক প্রান্ত ঘেঁষে অগোছালো হয়ে দাঁড়িয়ে আছে আঁখি। চোখে নেই কোনো জলের আকার নিকার। হাসি খুশি মেয়েটা আজ যেন পাথরে পরিণত হয়ে গেছে। হুট করে এসে পেছন থেকে জড়িয়ে ধরল আদ্রিস আঁখিকে। অতঃপর আহ্লাদী কণ্ঠে বলতে লাগলো, রাগ করেছো আমার উপর? জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। আমি যাই করেছি শুধুই আমাদের ভালোর কথা ভেবে করেছি। আমি তোমাকে কখনো অবহেলা করিনি আর করবও না। আমার তোমার প্রতি ভালোবাসায় কোনো কমতি থাকবে না কখনো। সর্বদা যেমন ছিল তেমনই থাকবে। শুধু আমাদের জীবনে নতুন একজনের আগমন ঘটেছে, যে আমাদের জীবনের আসল খুশি দান করবে। আমি বাবা ডাক শুনব আর তুমি মা। তাছাড়া মাও নাতি নাতনির মুখ দেখতে চান। তোমার মন খারাপ হবে বলে কখনো বলেন না হয়তো, কিন্তু আমি বুঝতে পারি সব দিক বিবেচনায় নিয়েই আমি পদক্ষেপটা নিয়েছি। সত্যি বিশ্বাস করো, আমি শুধু তোমায় ভালোবাসি। আর তাছাড়া ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। ওকে বিয়ে করার মাধ্যমে ওরও সমস্যা দূর হয়ে গেল, আর আমাদেরও। এই অল্প বিষয়ে মন খারাপ করে থাকলে চলবে? আমার লক্ষ্মীটি আমার সাথে রাগ করে থাকতে পারে না, আমি জানি। তাই এবার মন খারাপ করে না থেকে আমাকে অনুমতি দাও। বাসর ঘরে অন্য একজন যে আমার অপেক্ষায় বসে আছে। এমনিতেই তো অনেক কিছু সহ্য করেছো জীবনে। এখন যদি তুমি রাগ করে থাকো আর আমি ওকে অবহেলা করি, তখন ওর কেমনটা লাগবে বলো? তাই অনুমতিটা দিয়ে দাও। কথাগুলো শুনে গা জ্বলে উঠল আঁখি। কেউ কতটা বেহায়া ও নির্লজ্জ হলে এমন কিছুর আশা করতে পারে কারো কাছ থেকে? রাগে অভিমানে নিজের থেকে ছাড়ালো আদ্রিসকে আঁখি। ধাক্কা দিয়ে সরিয়ে দিলে খানিকটা দূরে, অতঃপর মুখে বাণী ফোটালো, লাইক সিরিয়াসলি আদ্রিস, তুমি বাসরাতে যাওয়ার জন্য আমার অনুমতি নিতে এসেছো? অথচ বিয়ে করবে তাও আমি জানতাম না। কাকে বিয়ে করছো সেটা তো আমার জন্য সারপ্রাইজ রেখেছিলে। অ্যাম আই রাইট বেবি? কত ভালো তুমি, সবার কথা ভেবে নিলে। তুমি বাবা ডাক শুনবে, সাথে আমাকেও মা ডাক শোনার যোগ্যতা দিয়ে দিলে। মায়ের মুখে বলা কথাও হয়তো তুমি অনেক সময় বুঝতে সক্ষম হও না, আজ ওনার মনের কথা বুঝে গেলে। কি গ্রেট না তুমি? সবার কথা ভেবে আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসলে, সবার সমস্যার সমাধান করলে। রিদিকাকে দিলে তার হারিয়ে যাওয়া স্ত্রীর মর্যাদা। হোক না তার স্বামী এখন নতুন কেউ, হোক না সে অন্য কারো স্ত্রী। আঁখি, তুমি ভুল বুঝছো আমায়। আমি কিন্তু সব আমাদের ভালোর জন্যই করেছি। না, ভুল কই বুঝলাম? এটা বলতে পারো যে আজ প্রথম বুঝতে পারলাম তোমায়। ইস, কথাটা কেন আগে আমার মাথায় আসলো না? আমিও তো পারতাম তোমাকে এভাবে সারপ্রাইজ দিতে, নতুন কাউকে বিয়ে করে নিতে। হয়তোবা আমার বাচ্চার মা না হতে পারলেও তার বাচ্চার মা ঠিকই হতে পারতাম। তখন তুমি বাবাটা শুনতে আর আমি মা। আঁখি, ডোন্ট শাউট আদ্রিস। যে কথাটা শুনতেও তোমার খারাপ লাগছে, সেই কথাটা মেনে নিতে আমার কতটা খারাপ লাগছে আন্দাজ করে নিতে পারছো তো? কথাটা শুনে চোরের মতো চোখ লুকালো আদ্রিস। আমাকে বোকা ভাবতে এসো না আদ্রিস। মা বাবা পরে কেউ যদি আমায় ভালো করে জানে, সেটা হলে তুমি। আফসোস একটাই, এত বড় একজন উকিল হয়েও নিজের জীবনের ন্যায় অন্যায়ের পার্থক্যটা ভুলে গেলে। শরীরের নতুন চাহিদা মেটাতে পর করে দিলে সব পুরানো সুন্দর সম্পর্ক, সব সুন্দর ভালোবাসার অনুভূতি। আজ একজন ডাক্তার হয়েও আমি একটা বাচ্চার জন্য এমন নাটক দেখতে পাবো কখনো ভাবিনি। জীবনে প্রতিটা ধাপে তুমি আমার সাথে ছিলে আদ্রিস। প্রতিটা ধাপে নতুনভাবে আমার বিশ্বাস জয় করেছিলে। এমনিতেই আমার জন্য মা বাবা বংশ পরিচয় ছেড়ে চলে আসেনি। কথায় আছে না, যে যা করবে তা তার উপরেই ফিরে আসবে। আজ আমারটাও ফিরে এলো। তোমারও এমন দিন আসুক তা আমি কখনো চাইব না। ভালো থাকো, দোয়া করি। আর দাঁড়ালো না আঁখি সেখানে। আদ্রিসের সামনে দাঁড়ানোর ক্ষমতা যে আর জুটিয়ে উঠতে পারছে না। ছাদ থেকে নেমে এসে ড্রয়িং রুমের সোফায় বসে রইল আঁখি। খেয়াল করলো আদ্রিসও নেমে আসছে। ওর দিকে তাকালে দুজনেরই চোখে চোখ পড়ল। চট করে চোখ নামিয়ে ফেলল আঁখি। দরজা লাগানোর শব্দে চোখ তুলে আবারও তাকালো সেদিকে। চোখ ছিটকে এবার বেরিয়ে এলো জল, সাথে মুখে তাচ্ছিলের হাসি। নতুন সুখের ঠিকানায় চলে গেল তার ভালোবাসার মানুষটি, যে কিনা একটু আগ অবধি তার কাছে বাসর ঘরে যাওয়ার অনুমতি চাইছিল। তার এখন সে অনুমতিটাই আর লাগলো না।
আদৃশ এসে বিছানায় বসতে রিদিকা বলে উঠল, নিশ্চয়ই আখি রাগ করেছে, তাই না? করবে না? এমন জিনিস কেউ কীভাবে মেনে নেয়? কিন্তু আমরাই বা কী করবো আদৃশ? মনের উপর তো আর কারো জোর চলে না। আমরা নিজেদের অজান্তে একে অপরকে ভালোবেসে ফেললাম। তাছাড়া তোমাদের বাচ্চা হবে না এর কমতি আমি পূরণ করে দিতে সক্ষম, আর তোমরা বদৌলতে সমাজে আমার সম্মান বাঁচালে। এতে তো ওর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা তো একসাথে মিলেমিশে থাকতে পারি, যেমনটা সবসময় ছিলাম। আমার তো এ বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ও কেন মেনে নিচ্ছে না? এমনটা জানলে আমি কখনো বিয়ে করতাম না তোমায়। কথাগুলো বলে শুধু শুধু হেঁচকে তুলে কান্না শুরু করলো রিদিকা। তাতে বুকে মোচড় দিয়ে উঠল তার নতুন স্বামীর। আরে কাঁদছো কেন তুমি? সবার মানসিকতা তো একই হয় না। আমি ওকে ঠিকই মানিয়ে নিব, তুমি চিন্তা করো না। তাছাড়া কান্না করে এত সুন্দর রাত নষ্ট করতে চাও তুমি? আসো একটু আদর করে তোমার সব কষ্ট মিটিয়ে দিই। অতঃপর আদৃশ তার নতুন বউকে নিজের কাছে টেনে নিল। এখনও সে বন্ধ দরজার দিকে দৃষ্টি স্থির রয়েছে আখির। ভেতরে হয়তো চলছে এক সুখের খেলা। রঙিন স্বপ্ন বুনছে নতুন দাম্পত্য জীবনের একজোড়া নরনারী। কিন্তু সেই নতুন স্বপ্নের রং আখির স্বপ্নের পোড়া ছাই দিয়ে বানানো তিক্ত এই সত্য কীভাবে মেনে নিবে রমণী? চোখ যে আর বাধা মানছে না। মুখ টিপে নিঃশব্দে চোখের জল ফেলছে সে। 19 বছরে চেনা জানা, এর মধ্যে 5 বছরের ভালোবাসার সম্পর্ক আর 3 বছরের সংসার, সব কিছুই আজ কিছু স্বার্থ সংবলিত জিনিসের নিচে চাপা পড়ে গেল। একে হয়তো বলে নিয়তির খেলা। রিদিকা আখির বেস্ট ফ্রেন্ড। অনেক ভাই বোনের মধ্যে থেকে মধ্যবিত্ত এক পরিবারে বেড়ে উঠেছে সে। রিদিকা আখির সাথে কোনো স্কুল কলেজে পড়েনি, কারণ রিদিকার কখনো সে যোগ্যতাই ছিল না আখির সমতুল্য মান পাওয়ার। ডক্টর আশরাফ খানের একমাত্র মেয়ে আখি। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার। কখনো আভিজাত্যের কোনো কমতি হয়নি। তারই সমবয়সী ছিল রিদিকা, তাদের এক ড্রাইভারের মেয়ে। প্রায়ই তার বাবার সাথে আখিদের বাড়িতে আসতো। সেখান থেকে আখির সাথে তার পরিচয়। আখি কখনো কাউকে ছোট ভাবত না, তাই রিদিকার সাথে সে নিজের সুন্দর এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে খুব সহজে। তখন থেকে রিদিকার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। আদৃশের সাথে ছোটবেলা থেকেই পরিচয় আখির। আখির 2 বছর সিনিয়র ছিল আদৃশ, তবে তার সাথে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল সব সময়কার। একসময় তা ভালোবাসায় রূপান্তরিত হয়। আদৃশের যথেষ্ট সম্পত্তি থাকলেও আখির বাবার তাকে পছন্দ ছিল না, কারণ তার বংশ পরিচয় ভালো ছিল না। ওর দাদা 3 বিয়ে করেছিলেন, যেটা নিয়ে সমাজে ওর দাদার নামে অনেক দুর্নাম রয়ে গেছে। তারপর ওর বাবাও 2 বিয়ে করেন। সেই সব বিয়ের পেছন ছিল তাদের অনেক কুকীর্তি, যার ফলস্বরূপ আখির বাবা এমন করে নিজের একমাত্র মেয়েকে দিতে চাননি। কিন্তু আখি ছোটবেলা থেকে স্বাধীন ব্যক্তিত্বের অধিকারী, তাই সে তার পছন্দ নিয়ে নিজের পরিবারের সাথে অনেক দ্বিমত করে। অতঃপর পরিবারকে রাজি করতে না পেরে ভালোবাসার টানে সব ছেড়ে আদৃশের কাছে চলে আসে আখি। দুজনে শুরু করে নিজেদের এক সুন্দর সুখের ঠিকানা, যে ঠিকানা আজ বদলে দিল অন্য কেউ। রিদিকার বাবা অভাবের তাড়নায় মেয়েগুলোকে যেভাবে যেখানে পেরেছেন বিয়ে দিয়েছেন। রিদিকাকেও দিয়েছিলেন কোথাও। বিয়ের পরও আখি রিদিকার বেশ খোঁজ রাখত। রিদিকা প্রায়ই বলতো ওর স্বামী ওর সাথে খারাপ আচরণ করে, ওকে ভালো রাখে না। কিন্তু আখি যখনই তার স্বামীকে দেখতো বা তার সাথে কথা বলতো, তার কখনো এমন কিছুই মনে হতো না, বরং ওই লোকটাকে যথেষ্ট ভালো বলে মনে হতো। সেদিন হঠাৎ রিদিকা ফোন করে বলে ওর স্বামী ওকে মারছে। আখি আদৃশকে নিয়েই ছুটে গিয়েছিল নিজের বান্ধবীকে বাঁচাতে। ওখানে গিয়ে রিদিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে পায় ওরা, কিন্তু ওর স্বামীকে পায় না। রিদিকাকে ওরা হাসপাতালে নিয়ে যায়। রিদিকা বলে ওর স্বামী যৌতুকের জন্য ওর উপর প্রায়ই জুলুম করে। আজকেও নাকি ওকে অনেক মেরে বেরিয়ে গেছে। তখন রিদিকা প্রেগনেন্ট ছিল। সেই মারে সে তার বাচ্চা হারায়। আখি রেগে গিয়ে ওর স্বামীকে পুলিশে দেয়, আর রিদিকাকে ওদের সাথে করে ওদের বাড়িতে নিয়ে আসে। রিদিকা ডিভোর্সও আখি নিজ দায়িত্বে করায়। তারপর থেকে রিদিকা ওদের সাথে থাকতে শুরু করে। রিদিকা আসার আগ অবধি আদৃশ আর আখির সম্পর্কের ভালোবাসে কোনো কমতি ছিল না। দুজন যতই ব্যস্ত থাকুক না কেন, দিন শেষে দুজন দুজনের জন্য ঠিকই সময় বের করে নিত। কখনো দুজনের ঝগড়া হতো না। একে অপরের সাথে সব কিছু মিলিয়ে নিয়েছিল ওরা। কখনো কোনো অমিল বা অমত থাকতো না ওদের একে অপরের কোনো বিষয়ে। কিন্তু রিদিকা আসার পর থেকেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে আদৃশের মধ্যে খাপছাড়া একটা ভাব লক্ষ্য করতে পেরেছিল আখি। সব কিছুতেই আখির কোনো না কোনো দোষ খুঁজে বেড়াতো। এটা ওটা নিয়ে ঝগড়া শুরু করত।
যথারীতি অবহেলা করতো ওকে। তাছাড়া যে এক সময় নিজেই বাচ্চা নিতে চায়নি, সেই হুট করে বাচ্চার আবদার করতে শুরু করলো, আর 6 মাসের প্রচেষ্টায় সে হাঁপিয়ে গেল। বাচ্চার জন্য তার নতুন বিয়ে করতে হলো, তাও হৃদিকাকে। কথাটা ভাবতেই তার ছেলের হাসিটা আরও প্রখর হলো আখির ঠোঁটে। চোখে জল নিয়ে পাগলের মতো হাসতে লাগলো আখি। মা বাবার অবাধ্য সন্তানদের পরিণতি হয়তো এমনই হয়ে থাকে। সোফাতে বসেই রাত কাটালো আখি। নিদ্রা অল্প মুহূর্তের জন্যও তার সাথে হলো না আজ রাতে। যাবে কোথায় সে? তার ভালোবাসার মানুষটাকে নিয়ে নিল অন্য কেউ, সেখানে কক্ষের বড়া এসে করবে কি সে? আদৃষ্ট তাকে কক্ষ থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়ে যাওয়ার সুযোগটা দেয়নি। হয়তো নতুন জীবন শুরুর তাড়ায় তা নিয়ে ভাবা বড় কিছু মনে করেনি। নতুন সুখের দোলায় পুরাতন টান মনে থাকার কোনো মানেও হয়তো নেই আদৃশের কাছে। তাই পাথরের মতোই সোফাতে বসে রাত্রি যাপন করল সে। সকাল প্রায় 8টার দিকে আদৃশের রুম থেকে দরজা খোলার শব্দ পেল আখি। প্রয়োজনীয় কিছু জিনিস আনতে হবে তাকে তার রুম থেকে, তাই বেহায়ার মতো এগিয়ে গেল সেদিকে। নক করতে গেলে দরজার ফাঁক দিয়ে চোখে গেল আদৃশ ওয়াশরুমে ঢুকছে, গলায় তোয়ালে ঝুলিয়ে। শাওয়ার নিবে বোঝা যাচ্ছে। বিষয়টা মস্তিষ্কে নাড়া দিতেই খক করে উঠল আখির মন। কিছু আর না ভেবে রুমে প্রবেশ করলো আখি। অগোছালো হয়ে শুয়ে আছে হৃদিকা, শরীর ওর সাদা চাদরে ঢাকা। সেদিকে চোখ যেতে হৃদয়ের ক্ষতটা কত পরিমাণ বেড়ে গেল তা সেটা কোনো বাক্যে বলে বোঝানো দায়। তাও নিজেকে শক্ত করলো আখি। এগিয়ে গিয়ে ওয়ার্ড্রবের ড্রয়ার থেকে ওর প্রয়োজনীয় কিছু নিয়ে রুম ত্যাগ করলো। শাওয়ার নিয়ে নীল রঙের একটা শাড়ি পরে চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো হৃদিকা। আস্তে আস্তে চোখ গেল ওয়ার্ড্রবের উপর রাখা দুটি গিফট বক্সের উপর। দুটোই একই রঙের গিফট পেপারে আবৃত। হৃদিকা বেশ আগ্রহ নিয়ে সে বক্স দুটি হাতে নিল। এদিকে সদ্য বিয়ে করা বউয়ের সকালের এমন মাতোহারা রূপে দিশেহারা হলো তার স্বামী। পেছন থেকে জড়িয়ে ধরল হৃদিকাকে। ঘাড়ে জমে থাকা ফোঁটা ফোঁটা জল ঠোঁট দিয়ে পান করতে লাগলো। অতি লজ্জায় যেন নুয়ে পড়ছে হৃদিকা। কি করছো এসব? ছাড়ার জন্য ধরিনি। তুমিও না, অনেক সকাল হয়ে গেছে, তাছাড়া দরজাও খোলা। তাই এসব বন্ধ করো আর বলো এগুলো কি? বুঝতে পারো না গিফট এগুলো? খুলে দেখো তো পছন্দ হয় কি না। হৃদিকার ঘাড়ে থুতনি রেখে বলল আদৃশ কথাটা। হৃদিকা বেশ খুশি হয়ে প্রথম বক্সটা খুলল। একটা কালো রঙের শাড়ি। হৃদিকার কালো রং তেমন একটা পছন্দ না, তবে শাড়িটা সুন্দর, তাই অতিরিক্ত খুশি হয়ে আদৃশের গালে চুমু কেটে দিল। অনেক সুন্দর হয়েছে গিফটটা, আপনি সত্যি অনেক ভালো। তা অপরটাতে কি? খুলে দেখি, তাই না? অতঃপর হৃদিকা অপর উপহার খুলতে গেলে তাতে বাধা দিল আদৃশ। ওটা তোমার জন্য নয়। আমার জন্য নয় মানে? পানসি মুখ করে বলল হৃদিকা। ওটা আখির জন্য। ওর জন্যও এনেছো? কেন? বউ তো শুধু তুমি একা নও আমার, আখিও তোমার সমান ভাগিদারিতে আছে, বুঝতে পারছো মায়াবতী? তা রেডি হয়ে নিচে চলে আসো, দুজন ব্রেকফাস্ট করে বাইরে বেড়াতে যাব। কথাগুলো বলে হৃদিকার গালে চুমু দিয়ে উপহারটা হাতে নিয়ে রুম ত্যাগ করলো আদৃশ। মুহূর্তেই হৃদিকার চেহারাতে যেন কালো মেঘ এসে জড়ো হলো। কিছু না বললেও মুঠো শক্ত করে তিক্ত কিছু অনুভূতি মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। হাসপাতালে যাওয়ার আগে রোজ সকালে নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে খাওয়ানো আখির রোজকার অভ্যেস। কাজের লোক থাকলে ওসব করতে ওর ভালোই লাগে, তাই আজও তার ব্যতিক্রম গেল না কিছু। অতি স্বাভাবিক হয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানালো। ওর হাবসাব দেখে কেউ বলতে পারবে না যে ওর জীবনে এত কিছু হয়ে গেছে। আখির কথা ভেবে তো কাজের লোকগুলোরও চোখ থেকে জল শুকোয় না। সেদিকে আখি এতটা স্বাভাবিক কেউ কীভাবে তা মেনে নিবে? আখি নাস্তা সাজিয়ে কাজের লোকদের বলল সবাইকে ডেকে নিয়ে আসতে, আর নিজে হাঁটা ধরল ঘরের বাইরের দিকে। আখির লাগানো গোলাপের চারাতে আজ ফুল ফুটেছে এতদিন পর। খারাপ লাগার মধ্যেও যে এক ভালো লাগার দোলা গায়ে মেখে গেল ফুলগুলোর সতেজ রূপ নজরে আসতেই। ঠোঁটের কোণে ঠাঁই পেল কিঞ্চিৎ হাসি, কিন্তু অল্পক্ষণে তাও উধাও হয়ে গেল যখন আখি দেখতে পেল সতেজ দুটি গোলাপের ঠিক মধ্যখানে একটা আধমরা গোলাপ। সতেজ দুটি গোলাপের মধ্যে এই আধমরা গোলাপটাকে কেমন জানি বেমানান লাগছে। কুৎসিত এই গোলাপটা বাকি দুইটা সতেজ গোলাপের সৌন্দর্য নষ্ট করে তুলছে। ঠিক যেন হৃদিকার মতো সেই গোলাপটাও সুন্দর। সেই গোলাপদ্বয়ের সুন্দর জীবনের মধ্যকার বাধা হয়ে দাঁড়িয়েছে। বড্ড ইচ্ছে করলো আখি সে কুৎসিত গোলাপটাকে ছিঁড়ে ফেলতে, তার বোটা থেকে পায়ের তলায় পিষে ফেলতে থাকে। কিন্তু পরক্ষণে ভাবনায় অন্য ধারণা ধরা দিল তার। এখানে কি শুধু সে কুৎসিত গোলাপেরই সব দোষ? সে সতেজ দুটি গোলাপ তো ওর পাশে না থাকলেও পারত।
ওরা তো নিজেরা পারতো আলাদা অবস্থান নিয়ে ফুটে উঠতে, জীবনে কুৎসিত কোনো ছায়া পড়তে না দিতে। ভাবনার এই জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হতে পারছে না আঁখি। সব অনুভূতি তার কেমন জানি গুলিয়ে গেছে আজ। হঠাৎ করে সেখানে কারো উপস্থিতি টের পেল। পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল আদ্রিস একটা গিফট বক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুখ ভর্তি হাসি। ভালো করে খুঁটিয়ে দেখল আঁখি তার প্রেমিক পুরুষ। অন্য নারীর নিকট থেকে আসার প্রত্যক্ষ প্রমাণ হয়ে যে দাঁড়িয়ে আছে সে। মাথার চুল এখনও বেশ তাজা দেখাচ্ছে। হাতে ঘাড়ে খামচির স্পষ্ট দাগ বুকের জ্বলনের পরিমাণ আরও তেজি করল আঁখি। আঁখি সুপ্ত এই অনুভূতির আর কোনো খোঁজ করতে মনোনিবেশ করতে চাইল না আদ্রিস, বরং হাসি মুখে বলল, আরে আঁখি, তোমার গাছে দেখি ফুল ফুটেছে, অনেক খুশি হয়েছ না তুমি? তা নাও, তোমার খুশি আরও দ্বিগুণ করে দিই। এই নাও গিফট তোমার জন্য এনেছি। তোমার কালো রঙের শাড়ি অনেক পছন্দ না? এটাতে একটা কালো রঙের শাড়ি আছে, এটা পরে রেডি থেকো। আজকে তো সরকারি ছুটি আছে, সন্ধ্যায় তোমাকে নিয়ে বেড়াতে যাব। ভালো। তা রিদিকাকে নেবে না? ও তো এখন তোমার স্ত্রী, ওকে নিয়ে এত ভেবো না তো তুমি। আমি এখন যাব ওকে নিয়ে বেড়াতে, তারপর সন্ধ্যায় তোমাকে নিয়ে। এবার যাও, শাড়িটা পরে আসো, দেখি কেমন লাগে তোমায়। লজ্জা করে না আদ্রিস তোমার? তুমি যে হিতাহিত জ্ঞানহীন, আগে জানলে কখনো তোমার জালে পা ফেলতে আসতাম না। ছি, তোমাকে বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলবো, কখনো একসাথে দুই নৌকায় চড়া সম্ভব হয় না। দুইটা নৌকা নিয়েই ডোবার সম্ভাবনা থাকে। কথাটা মাথায় রেখো। পথ ছাড়ো, আমার কাজ আছে অনেক। তোমার মনে হয় না তুমি একটু বেশি রিয়্যাক্ট করছো আঁখি? শুক্রিয়া করো, শুধু রিয়্যাক্ট করেছি, অন্য কিছু এখন অবধি করিনি। নইলে এখন নতুন বউয়ের সাথে না থেকে জেলে কয়েদিদের সাথে থাকতে। ভয় পেও না, কেস করব না তোমার উপর আমি, কারণ কোনো সাজা দিয়ে তোমার ভুলের পরিমাণটা করানো যাবে না। তোমার সাজা তো সেদিন যথার্থ হবে যেদিন নিয়তি তোমাকে তোমারটা ফিরিয়ে দেবে। আর আমি নয়তো কোনো অবলা, আর না তো কোনো বেহায়া, যে দিন শেষে বিশ্বাসঘাতক ও স্বার্থপরের প্রেমে গড়াগড়ি খাব। এখানে আছি কিছু নির্দিষ্ট কাজে, কাজ শেষ হলে আমি চলে যাব। আর কাল সকাল অবধি ডিভোর্স পেপারও চলে আসবে, চিন্তা করো না। ডিভোর্সের কথা শুনে আতিশের বুকটা কেমন কম্পন করতে শুরু করলো। হুটহাট জবাব দিল, আমি তোমাকে ডিভোর্স দেব না। কেন তা শুনতে পারি? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার অভ্যেসে পরিণত হয়েছ, এমন এক অভ্যেস যাকে চাইলেও বদলাতে পারবো না কখনো আমি। বদলে তো তুমি ফেলেছ আদ্রিস অনেক আগেই, এখন তার প্রতিদান আমায় দিতে হবে। আর আমি তার থেকে কখনো পিছপা হব না, চিন্তা করো না। শুভ্রতা আখির ভাসুরের স্ত্রী। আখির সাথে জায়ের কম, বোনের সম্পর্কই তার বেশি। ও কখনো ভাবেনি আদ্রিস এমনটা করে যাবে আখির সাথে। যে জায়গাতে ও অনেক সময় বেশ অভিমান করত তার স্বামীর সাথে। আদ্রিস আখিকে এত ভালোবাসে, ওর জন্য কত ভাবে, সব কিছুতে ওকে সাপোর্ট করে। ওর কিছু হয়ে যাওয়ার আগে ঘর মাথায় তুলে ফেলে। ওর জন্য কত না সারপ্রাইজ প্ল্যান করে। নিজের স্বামীকে আদ্রিসের কাছ থেকে এসব কিছু শিখে নেওয়ার অভিমানী আবদার করত শুভ্রতা। আদ্রিস এমন কিছু করে যাবে কখনো কল্পনাতেও ভাবেনি কেউ। কাল রাতে নিজের স্বামীকে ঝাপড়ে ধরল শুভ্রতা। ক্ষমা চাইল তার কাছে, খুব করে চাইল সে যেন কখনো আদ্রিসের মতো না হয়। ও যেভাবে আছে শুভ্রতার কাছে তার সব কিছু। সে যে আখির মতো এত শক্ত মানুষই নয়। এমন কিছুর বিপরীতে নিজেকে যে সামলে নেওয়া তার ক্ষমতার বাইরে। তার স্বামী তখন তাকে বাহুডোরে আবদ্ধ করে নিল, তাকে ভরসা দিল তার কাছে তার স্ত্রী পৃথিবীর এক অমূল্য সম্পদ। বাগানের দোলনাতে বসে আছে আখি, এক ধ্যানে আকাশের পানে তাকিয়ে আছে। অনেক সাহস করে শুভ্রতা এলো তার সাথে কথা বলবে বলে। আখির দিকে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল শুভ্রতা। আখির সাথে কথা বলারও যে ভাষা হারিয়ে গেছে। এমন এক অবস্থায় কাউকে সান্ত্বনাস্বরূপ কিছু বলতে যাওয়াও হাস্যকর বলে মনে হয় শুভ্রতার কাছে। কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না কখনো। এমন কিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়া নারীদের মহিষী নারী ব্যতীত কোনো উপাধি হয়তো মানাবে না। তাই শুভ্রতা চাইলেও যে আখির সাথে কথা বলার সামর্থ্য জুটিয়ে উঠতে পারছে না। কি করবে সে বা তার স্বামী, শাশুড়ি? হ্যাঁ, ওদের তিনজনের কাছেই আদ্রিসের থেকে আখির মর্ম বেশি হলেও তিনজনই আদ্রিসের কাছে এক প্রকার বাধ্য। কালো শাড়িটা পরে বেশ সেজেগুজে বসে আছে রিদিকা। নতুন স্বামীর সাথে বাইরে বেড়াতে যাবে বলে কথা। আয়নায় নিজেকে দেখে যে নিজের এই প্রেমে মত্ত হচ্ছে, বারবার নিজেকে খুঁটিয়ে দেখছে আয়নাতে। সেইখানে আদ্রিস প্রবেশ করল কক্ষে। গিফট বক্সটা এনে টেবিলের উপর রেখে বিছানাতে চিত হয়ে শুয়ে পড়ল।
চেহারাতে মলিন একটা ভাব। একবারও তাকালো না হৃদিকার দিকে, যে তার আশায় সেজেগুজে বসে আছে। হৃদিকা কত সুন্দর করে শাড়ি পরেছে, বেশ সাজগুজ করেছে। আদৃশ এসে ওর রূপে মোহিত হবে বলে, ওর তারিফে পঞ্চমুখ হবে বলে, আদরে ভরিয়ে দিবে বলে তাকে, কিন্তু হলো না তার ভাবনার মতো কোনো কিছুই। আদৃশ মুহূর্তে সব কিছুতে জল ঢেলে দিল। বেশ অভিমান হলো তাতে হৃদিকার। মুখ গুমড়ো করে বসে রইল। আদৃশ উঠে ওকে এভাবে দেখলে ওর অভিমান ভাঙাতে ছুটে আসবে বলে, তবে হলো না তার কিছু। আদৃশ চিত হয়ে শুয়ে রইল ছাদের দিকে দৃষ্টি স্থির রেখে। গভীর কিছু ভাবনায় মোহিত সে দেখে বোঝা যাচ্ছে। হৃদিকার অভিমানটা আরও প্রখর হলো, তাই উঠে এগিয়ে গেল আদৃশের কাছে। আদৃশের এক গালে হাত রেখে ওর মুখখানা নিজের দিক করে নিয়ে বলল, কি এত সুন্দর করে সাজলাম আর তুমি দেখছোও না? ভালো লাগছে না বুঝি দেখতে আমায়? আদৃশ হৃদিকার কথায় উত্তর না দিয়ে বলল, আমরা হয়তো বিয়ে করে ঠিক করিনি হৃদিকা। কথাটা হৃদিকার ভেতর অল্পক্ষণে ছাড়খাড় করে দেওয়ার সামর্থ্য রাখলো, তাও নিজেকে সামলে নিল হৃদিকা। বেশ স্বাভাবিক হয়ে বলল, এমনটা কেন বলছো তুমি? দেখো হৃদিকা, আমি জানি না কখন কিভাবে আমি তোমায় ভালোবেসে গেছি। আখি পরে তুমি প্রথম মেয়ে যার প্রতি আমি আলাদা এক টান অনুভব করেছি। কিন্তু কথাটা যেভাবেই হোক, আসল কথা হলো আখির পরে। আখি আমার জীবনের প্রথম নারী। ওকে পাওয়ার জন্য আমি কি কি করেছি তা শুধু আমি জানি। ওর জায়গায় কখনো কেউ নিতে পারবে না, তুমিও না। তোমার প্রেমে পড়েছি যখন থেকে বুঝতে পারলাম তোমাকে নিজের কাছে রাখার চেষ্টা করতে থাকি। তোমাকে অবৈধভাবেও পেতে চাইনি, তাই বিয়ে করে পেতে চেয়েছি তোমায়। এজন্য একটা না একটা কারণ খুঁজতাম। অবশেষে বাচ্চার কারণ পেলাম। কিন্তু যাই হোক, যার জন্যই হোক, এটাই সত্য, আখির অবস্থান আমার জীবনে সব থেকে আলাদা। তোমাকে বিয়ে করার কারণ খুঁজেছি, তবে আখিকে হারানোর কোনো কারণ আমি মেনে নেব না। আমি ওকে হারাতে পারবো না। এতই যখন ওকে ভালোবাসো, তবে আমাকে কেন বিয়ে করলে? আমি তো জোর করিনি তোমায়। এটাই তো ভুল করেছি। কিছু না বলে চোখের জল ফেলতে শুরু করলো হৃদিকা এবার। নতুন বউয়ের আখির জলে বেশ হয়রান হয়ে উঠল শোয়া থেকে আদৃশ। কি করছে এসব হৃদিকা? কেঁদো না প্লিজ। আমার এই ভুল, হুটহাট এমন কিছু করে যাওয়া ঠিক হয়নি আমার। কিন্তু যা হবার হয়ে গেছে। তুমি ভয় পেও না, আমি তোমাকে ছাড়বো না। আর না তো আমি আখিকে ছাড়তে পারবো। তোমরা দুজনেরই আলাদা গুরুত্ব রয়েছে আমার জীবনে। তাই কান্না বন্ধ করো। আর হ্যাঁ, আজ থেকে তুমি তোমার আগের রুমে থাকবে। এই রুমে একমাত্র আখির অধিকার। কাল রাতে তোমাকে এখানে আনাও আমার ঠিক হয়নি। না জানি কোথায় থেকেছে আখি সারা রাত। অন্য কোনো রুমে থাকেনি, এটা জানি আমি। তুমি তোমার রুমে থাকবে আজ থেকে। আমার রুমে আখি থাকবে আমার সাথে। এগুলো যেন কথা নয়, ইট পাটকেল ছিল যা ছুঁড়ে দিল আদৃশ হৃদিকার বুকে। ফ্যাল ফ্যাল করে দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদিকা আদৃশের দিকে। চোখে জল ভরে আছে তার। প্লিজ লক্ষ্মীটি, কান্না করো না। আমি তোমাকে এভাবে আঘাত করতে চাইনি, কিন্তু অবস্থা বুঝতে পারছো তো? তুমি দেখো, খুব জলদি আখি তোমাকে মেনে নেবে, তখন আর কোনো কষ্ট থাকবে না। তোমার সব জিনিসপত্র তো তোমার রুমেই আছে। এখানে যা এনেছো আমি কাজের লোকদের দিয়ে তোমার রুমে পাঠিয়ে দিব। আর এখন আর বাইরে যাওয়ার মুড নেই আমার। শাড়িটা পাল্টে নাও কেমন? তারপর উঠে বেরিয়ে গেল আদৃশ কোথাও। হৃদিকা অতি স্বাভাবিকভাবে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। তবে হাতের মুঠো শক্ত করে বিছানার চাদর খামচে ধরল। পাশে কেউ বসেছে এইমাত্র বুঝতে পারল আখি, তাই আকাশের তরফ থেকে চোখ হটিয়ে পাশে তাকালো। দেখতে পেল শুভ্রতাকে। ভেতরে জ্বলন্ত আগুন ধামাচাপা রেখে নরম সরে বলল, আরে আপু, তুমি কিছু চাই? গল্প করতে আসছো বুঝি? তুমি কি মানুষ না অন্য কিছু আখি? এত কিছুর পর এত স্বাভাবিক ব্যবহার করছো কিভাবে? তুমি তো এমন নও। ওই পশুদের এক ইশারাতে উপড়ে ফেলার ক্ষমতা রাখো তুমি। তবে কেন এমন করছো বলো? প্রথমত, হৃদিকা ওকে কি সাজা দিব? নিজের জন যদি ঠিক না থাকে তবে অপরের দোষ খোঁজা যৌক্তিক দেখা না আপু? হ্যাঁ, চাইলে আমি আমার পক্ষে ন্যায়টা নিয়ে আসতে পারি, তবে তাতে যে তোমাদের সাথে অন্যায় হবে সেটা ভেবে দেখেছ? আমি এতটা স্বার্থপর হতে পারি না আপু। মানুষ কতটা মহান হলে এমন অবস্থায় অন্যের কথা ভাবতে পারে। তোমার মতো ভালোদের কপালে আল্লাহ তাআলা ভালো রাখেন। যা হয় ভালোর জন্যই হয়। আদৃশ তোমাকে ডিজার্ভ করে না। তুমি দেখো, আল্লাহ তোমার ভাগ্যে ভালো কিছু রাখবেন। উত্তরে কিছু বলল না আখি। মাথা রেখে শুয়ে পড়ল শুভ্রতার কোলে। নিজের আপন কোনো বোন নেই আখির। শুভ্রতাকে সবসময় নিজের বড় বোন মেনে এসেছে। শুভ্রতার কোলে যেন মাতৃকোলের ভালোবাসার অনুভূতি পেল আখি।
আবেগ এবার আর আটকাতে পারল না, দু হাতে মুঠো করে আঁকড়ে ধরল সুব্রতার কাপড় আর শব্দ করে কেঁদে উঠল। হিচকি টেনে টেনে বলছি, কেন রে আপু, কেন ও এমনটা করলো? কি কমতি ছিল আমার ভালোবাসায়? ওর জন্য তো সব ছেড়েছি আমি, সব করেছি আমি। কখনো ওর অসুবিধা হোক এমন জিনিস করিনি, তবে সে কিসের অভাবে অন্যত্র গমন করলো? কেন আপু বলো না? তুমি না বলতে আমি বড় ভাগ্যবতী, কপালগুনি একটা স্বামী পেয়েছি। আমার জন্য পাগল এমন স্বামী সবার হওয়া চাই। সবার কপালে এমন স্বামী জুটে না। তবে কি হলো আমার এই কপালের? কোথায় গেল ওর সব ভালোবাসা? এটাই কি ছিল ওর ভালোবাসা? একে কি বলে ভালোবাসা? বলো না আপু, বলো না। ও আপু বলো না। অতি আবেগে পাগলের মতো কান্না করে এসব বলছে আখি। আখির মাথায় হাত রেখে ঠোঁট কামড়ে কেঁদে চলেছে সুব্রতা। কি উত্তর দিবে সে? আখিকে বলার মতো সান্ত্বনাস্বরূপ কোনো ভাষাই নেই সুব্রতার কাছে। দক্ষিণা হাওয়ায় দুলছে গাছগাছালি। আজকে হাওয়া বেশ প্রবল। বাড়ির পেছনের দিকের একটা অংশের ইজি চেয়ারে বসে আছে আখি। বিকেলের এই দিকটা এখানে বসে বসে বাগানের হরেক রকম ফলের সৌন্দর্য উপলব্ধি, ফুলের সুবাসে মন ভরে নেওয়ার অভ্যেস যে আখির প্রায় দিনের। এখানে কত স্মৃতি জমে আছে আখির আদৃশ্যের সাথে। মনে পড়ল এমনই এক দিনের কথা। একদিন বিকেলে এখানে এসে বসতেই চোখ লেগে যায় আখির। এদিকে কোর্ট থেকে ফিরে আখিকে ঘরে না পেয়ে চেঁচামেচিতে ঘর মাথায় তুলে ফেলেছিল আদৃশ। মুখে একটাই বলি, ওর ফুলপুরি কোথায়? ফুলপুরি ডাকটা আখিকে আদর করে দিয়েছিল আদৃশ, কারণ আখির ফুল খুব প্রিয়। আখিকে চোখে হারাতো সে হরদম। সেদিন খুঁজতে খুঁজতে এখানে এসে ঘুমন্ত অবস্থা পায় আখিকে আদৃশ। টান দিয়ে তাকে কোলে উঠিয়ে নেয় আর গালে দিয়ে দেয় ভালোবাসার পরশ। আচমকা এমন কিছু হয়ে যাওয়ায় হকচকিয়ে ঘুম থেকে জেগে ওঠে আখি। অবাক হয়ে প্রশ্ন ছুড়ে আদৃশকে, তুমি? হ্যাঁ আমি। কখন থেকে পাগলের মতো খুঁজছি আর তুমি আয়েশ করে এখানে ঘুমোচ্ছ? আরে একটা সার্জারি শেষ করে এসে বেশ ক্লান্ত লাগছিল। এখানে এসে বসতেই কখন চোখ লেগে গেল বুঝতে পারিনি। তাহলে এই কথা, এখনই দূর করছি ক্লান্তি। আহ্লাদি করে কথাটা বলে আখির ঠোঁটের পানে এগুতে লাগে আদৃশ। তখনই সেখানে সুব্রতা এসে যায়। ওকে দেখে আদৃশ থেমে যায় আর আখি তো লজ্জায় নেই। ইস, আমিও আসার টাইম পেলাম না। আমি কিছু দেখিনি, তোমরা চালিয়ে যাও। মুখ ঢেকে কথাগুলো বলে হাসতে হাসতে চলে গেল সুব্রতা। আখি বেশ লজ্জা পেয়ে বলল, তুমিও না? সুব্রতা কি ভাববে এবার আমাদের নিয়ে? কোল থেকে অন্তত নামাতে পারতে। কে কি ভাবলো তাতে আমার কি? আমি আমার বউকে আদর করব, কাউকে তোয়াক্কা করব কেন? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। অতপর আখির অধরে অধর মিলিয়েই দিয়েছিল আদৃশ। সেদিনের কথা মনে পড়তে চোখ দিয়ে আবার জল নামল। মুছে নিল আখি তা সযত্নে। তখনই ফোন বেজে উঠল আখির। রিসিভ করলো সে ফোনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ম্যাম, আপনার ডিভোর্সের কাগজ রেডি, কাল সকালে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ। কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিবেন। অবশ্যই ম্যাম। আর হ্যাঁ, কথাটা যেন মিডিয়াতে না যায়। আমি সেদিকে পুরো খেয়াল রাখবো ম্যাম, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিল আখি। কতই না ভালোবাসা ছিল তাদের সম্পর্কে। এমন একটা সম্পর্ক কখনো ভাঙবে কেউ কল্পনাও করেনি। স্কুল কলেজের সেরা জুটি ছিল আখি আদৃশ। কলেজের সবাই এক নামে তাদের জুটিকে জানত, দ্বিদ্রশী জুটি। বন্ধুত্ব থেকে ভালোবাসা কোনো কিছুতেই তাদের জুড়ি ছিল না কেউ। তাদের বিচ্ছেদ হয়েছে জানলে হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, কেউ তো মজা বলে হেসে ফেলবে। উঠে দাঁড়ালো আখি এবার। এই বাড়িতে তার শেষ সময় এসে গেল অবশেষে। 3 বছরের গড়া সংসারের এক রাতে বিদায়ের ব্যবস্থা করা অনেক বড় কঠিন এক জিনিস বলে মনে হচ্ছে আখির। আখি আসতে নিলে হঠাৎ তার সামনে আদৃশ প্রকট হয়। তাকে দেখে ঘৃণায় শরীর রিরি করে উঠল আখির। পাশ কেটে যেতে নিলে হাত পাকড়াও করল আদৃশ। এতটা পর হয়ে গেলাম যে আজ দেখেও না দেখার ভান করছো? পর তো তুমি করে দিয়েছো, আমি তো শুধু তা মেনে নেওয়ার চেষ্টা করছি মাত্র। কেন এমনটা করছো আখি? কারণবশত আরেকটা বিয়েই তো করেছি। দিনরাত্র অন্য নারীতে মেতে থাকেনি। পবিত্রভাবে একজনকে ঘরে এনেছি যে আমাদের কাঙ্ক্ষিত সুখটা এনে দিতে পারবে। ওকে মেনে নিয়েও তো জীবনে এগোতে পারি আমরা। এমনটা তো নয় যে কেউ কখনো 2টা বিয়ে করেনি আর কারো 2 স্ত্রী কখনো একসাথে হয়ে থাকেনি। আদৃশের বলা কথাগুলো শুনে আখি হেসে উঠল বেশ শব্দ করে। অতঃপর জবাব দিল, তুমি কোন যুগে আছো আদৃশ? বর্তমানে নারীদের যথেষ্ট মর্যাদা দেওয়া হলেও তোমাদের মতো কিছু পুরুষের জন্যই সমাজটা পুরুষ শাসিতই থেকে গেল।
আমার তো এখন ডাউট হচ্ছে তুমি আদৌ শিক্ষিত কি না। বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার বাড়লেও শিক্ষিতের হার নেই বললেই চলে, আর তুমি জ্বলন্ত প্রমাণ কথাটার। হাত ছাড়ো, আমায় আজ অনেক কিছুই করতে হবে। দেখো আখি, আমি শুধু বিয়েটা বাচ্চার জন্য করেছি। তোমার অবস্থান আমার জীবনে কখনো কম হবে না। প্লিজ তুমি এমনটা করো না। আমি হৃদিকাকে ওর কক্ষে পাঠিয়ে দিয়েছি। আমার কক্ষে শুধু তোমার অধিকার। আমরা দুজন ওখানে থাকবো। ইস, তুমি আমায় নিয়ে কত ভাবো। কত বড় পাওনা পাইয়ে দিলে তুমি আমায়। আমি তোমার ঋণ কিভাবে শোধাবো? তাচ্ছিল্য করে বলল আখি কথাগুলো। এমনভাবে বলছো কেন তুমি আখি? তো আর কিভাবে বলবো? আর ইউ সিরিয়াস আদ্রিস? তুমি এখনও আশা করছো আমি তোমার সাথে থাকবো? ছি, শ্যাম অন ইউ। তোমার সাথে কথা বলারও কোনো আগ্রহ নেই আমার। টান দিয়ে হাত ছাড়িয়ে আখি চলে যেতে নিলে জোর করে আদ্রিস তাকে পাজো কোলে নিয়ে নিল। কি করছো আদ্রিস? ছাড়ো আমায়। ভালো হবে না বলে দিলাম। ছাড়বো না তোমায় আমি, যতক্ষণ দেহে প্রাণ আছে। তোমাকে আমার কাছেই থাকতে হবে, আমার কথা শুনতেই হবে। আমি বাধ্য নই তোমার কাছে। ছাড়ো আমায়। আদ্রিস আখির কথায় কান না দিয়ে ওকে নিয়ে যেতে শুরু করলো নিজের কক্ষের দিকে। এদিকে আখি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছে। ড্রয়িং রুমে তখন বসেছিল হৃদিকা, সাথে সেখানে শুভ্রতাও ছিল। কাজের লোক সহিত ওরা দুজন সবাই আদ্রিসের এমন কাণ্ড দেখছে। এদিকে আদ্রিসের চোখে যেন কাউকেই লাগছে না। তার মাথায় এখন আখি ব্যতীত কোনো ভাবনাই নেই। তবে মুহূর্তটা মেনে নিতে পারছে না হৃদিকা একদম। কিন্তু কোনো প্রতিক্রিয়াও করছে না। শুধু হাতের মুঠো শক্ত করে চোখের নোনা জল ত্যাগ করতে শুরু করেছে। বুকের ভেতরখানা বড্ড কম্পন করছে হৃদিকার। নিজের সদ্য বিবাহিত স্বামী অন্য নারীর পেছন পাগল হয়ে পড়ে আছে, মানতে পারছে না হৃদিকার ব্যাকুল মন। আদ্রিস কক্ষের ভিতরে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করলো। তার শব্দে পুরো শরীরে একটা কম্পন দিয়ে উঠল হৃদিকার। তারপরও নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টায় থাকল সে। শুভ্রতা তাচ্ছিল্য করে বলল, বিনাশকালে বুদ্ধি বিকৃত হয় কিছু লোককে না দেখলে বুঝতেই পারতাম না। অতঃপর শুভ্রতা স্থান ত্যাগ করে। হৃদিকা বুঝতে পারে শুভ্রতা ওকে ইঙ্গিত করে কথাটা বলেছে, তবে তারও কোনো জবাব দেওয়া জরুরি মনে করল না। দরজা লাগিয়ে আখিকে নিজের কথায় আনার সমস্ত প্রচেষ্টা করছে আদ্রিস। আখি, তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। তুমি আমাকে এভাবে পর করে দিলে আমি থাকতে পারবো না। আর আমি তোমাকে আমায় পর করতেও দেব না। তোমাকে এখানেই থাকতে হবে জীবনভর আমার সাথে, আমাকে মেনে নিয়ে। আখি আর যাই হোক, শরীরের টানে অন্যত্র গমন করা পুরুষের অর্ধাঙ্গানী হয়ে থাকার কথা কল্পনাও করতে পারে না। বলেছি তো বিয়েটা আমি বাচ্চার জন্য করেছি। এনাফ আদ্রিস, আমাকে তুমি বোকা কবে থেকে ভাবতে শুরু করলে? ভুলে যেও না আমি একজন ডাক্তার। আজকাল নিজের বাচ্চা নেওয়ার হাজারটা পথ খোলা আছে। চাইলে আমরা সহজেই আমাদের বাচ্চা নিতে পারতাম, কিন্তু না, তোমার তো অন্য নারীর দেহে মোহ ছিল। আচ্ছা, তোমাকে কি কোনো ডাক্তার বলেছিল আমি মা হতে পারবো না? কোনো টেস্ট করিয়েছিলে? ওহ, মনে পড়েছে, আমরা তো টেস্ট করিয়েছিলাম তোমার বিয়ের আগের দিনই। আর তুমি বাবা হওয়ার জন্য এতটাই এক্সাইটেড ছিলে যে টেস্ট রিপোর্টেরও অপেক্ষা করনি। হঠাৎ বিয়ে করে বউ নিয়ে উপস্থিত হলে, আর এখন বলছো বাচ্চার জন্য বিয়ে করেছো। এমনও তো হতে পারতো সমস্যা আমার নয় তোমার, নয়তো কারোরই কোনো সমস্যা নেই, ঠিক সময়ে এমনিতেই বাচ্চা হতো। কিন্তু তোমার তো তর সইছিল না নতুন নারীতে মত্ত হওয়ার। আখি, ভলিউম ডাউন আদ্রিস। আমি কোনো অবলা বউ না যে তোমার ধমকে ভয় পেয়ে চুপসে যাব। জানো, সেদিন যখন ডক্টর আদ্রিতকে হারিয়ে গিয়েছিলাম আর যখন তুমি আমায় সামলেছিলে, তখন ভেবেছিলাম ভালোই হয়েছে ডক্টর আদ্রিত চলে গেছেন, না হলে তোমার মতো পারফেক্ট কেউ কিভাবে পেতাম যে আমায় এত ভালোবাসে। উনি আমার ভালোবাসার মর্ম দেননি, বাচ্চামো ভেবে হয়তো। আর তুমি আমায় পাগলের মতো ভালোবেসেছো। কত গর্ব করতাম তোমাকে নিয়ে, আর আজ সেই ভালোবাসার কথা ভাবতেও লজ্জা হয় আমার। ছি, কেন আমি তোমায় ভালোবেসেছিলাম? এটা তো জরুরি ছিল না যে একজনকে ভুলতে অন্যজনের সাহারা নিতে হবে। যে দিনটার কথা ভেবে একসময় মনে তৃপ্তি পেতাম, সেই দিনটার কথা ভেবে এখন শুধু ঘৃণা হয়। কেন সেদিন ডক্টর আদ্রিতের জায়গায় তোমাকে কল্পনা করতে শুরু করেছিলাম? কেন সেদিন ওনার মতো একজন আদর্শ ব্যক্তির পরিবর্তে তোমার মতো একটা কাপুরুষ কপালে জুটেছিল? আখি। আখির মুখে আদ্রিতের কথা শুনে আদ্রিসের মাথায় রক্ত চলে গেল মুহূর্তে। আখিকে যে সে কখনোই অন্য কারোর সাথে কল্পনাও করতে পারে না, আর আদ্রিতের সাথে কোনো মূল্যেই না। তাই অতি রাগে আখির উপর হাত ওঠাতে গিয়েও থেমে যায় আদ্রিস। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে নির্ভয় আখি আদ্রিসের দিকে।
কি হলো আদৃশ, থেমে গেলে কেন? উঠাও হাত, দিয়ে দাও কাপুরুষতার প্রমাণ। আদৃশ হাত নামিয়ে চোখ নিচু করে দাঁড়িয়ে রইল, তবে রাগে এখনও ফুঁসছে। তোমার সাথে আর আমার কোনো কথা নেই। কথা বলতে হলে আর আদালতে কথা বলতে এসো। ডিভোর্স পেপার রেডি, কালকেই মুক্ত করব তোমায়। কথাটা বলে আঁখি যেতে গেলে আবারও তার হাত পাকড়াও করে আদৃশ। তবে এবার বেশ নরমভাবে ধরল আর মৃদু সুরেই বলল, আমাকে প্লিজ ছেড়ে যেও না, একটা সুযোগ দাও অন্তত। এবার আর আঁখি নিজেকে সামলাতে পারল না। পেছন ফিরে আদৃশের গাল বরাবর একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা এত জোরালো ছিল যে বাইরে দাঁড়িয়ে থাকা সকলের কান স্পষ্ট গেল। ঘরের সকল লোক তাদের ঝগড়ার আওয়াজে ততক্ষণে কক্ষের বাইরে উপস্থিত হয়েছিল। মা রেহানা মজুমদার একপাশে দাঁড়িয়ে আঁচলে মুখ ঢেকে চোখের জল ফেলছেন। শুভ্রতা তার 3 বছরের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রিদিকা একপাশে দাঁড়িয়ে শুধু হাতে হাত মলছে। কাজের লোকগুলো সেখানে দাঁড়িয়ে। এদিকে আঁখি প্রখর এক জবাব দিল, আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না আদৃশ। স্বামী হিসেবে যথেষ্ট সম্মান করেছি তোমায় আমি সব সময়, আর ডিভোর্সের আগ অবধি তা রক্ষা করার সুযোগটা দিবে আশা করি। নয়তো তোমার ভালো জ্ঞান আছে আমার ক্ষমতা সম্পর্কে। তোমার মতো 10টা আদৃশ একা সামলে নেওয়ার ক্ষমতা রাখি আমি, ভুলে যেও না কথাটা। অতঃপর দরজা খুলে ছাদের পানে ছুটতে শুরু করলো আঁখি। আদৃশ আবারও ছুটে গেল তার পেছন। আঁখি ছাদের দরজা লাগিয়ে নিল। তার ভেতর থেকে বাহির থেকে বেশ কয়েকবার লাথি দিল সে দরজায়। আদৃশ তারপর ওটা ভাঙতে না পেরে চিৎকার করে বলতে লাগলো, তোমাকে আমি কখনোই ছাড়ব না আঁখি। তোমাকে মৃত্যুর আগ অবধি আমার সাথেই থাকতে হবে। এখন আমি বিয়ে একটা করি বা 100টা করি, তুমি আমার ছেলে আর আমারই থাকবে, দেখে নিও। তারপর সেখান থেকে সোজা বাড়ির বাইরের দিকে বেরিয়ে গেল আদৃশ। রিদিকা শুধু তাকিয়ে দেখলো ওদের সমস্ত কার্যকলাপ। আঁখি ছাদের দরজার গায়ে লুটে পড়ে চিৎকার করে কাঁদছে, কেন আল্লাহ, কেন এমন লোককে আমার জীবনে আনলেন? যদি আমাকে এতই ভালোবাসত তবে অন্যের মোহে পড়ল কিভাবে? সত্য ভালোবাসা তো এমন হয় না। আমার কিশোরী মনের প্রথম প্রেম ছিলেন ডাক্তার আদৃত। তাকে তো খুব করে চেয়েছিলাম, কিন্তু পেলাম না। তার বদলে আপনি আমায় আদৃশ দিলেন। ডক্টর আদৃতকে ভুলতে গিয়ে তাকে মন দিলাম বাধ্য হয়ে। আর আজ যখন ওর ভালোবাসা পাগল হয়ে ওকে হারানোর ভয়ে সব ছাড়লাম, তখন কেন ও এমনটা করলো? কই, ও জীবনে আসার পর তো আমি কখনো কারো দিকে সেভাবে তাকাইনি, কারো প্রতি আকৃষ্ট হইনি, এমনকি ডক্টর আদৃতের কথাও আর দ্বিতীয়বার ভাবিনি। তবে ও কেন এমনটা করলো? শরীরের টান কি ভালোবাসার থেকেও বড় হয়? কেন এমন হলো রাব্বুল আলামিন? কেন? কি এমন পাপ করেছিলাম যে তার সাজা আজ এভাবে পেতে হলো আমায়? কিভাবে সে আশা করতে পারে আমার কাছ থেকে যে তার পাশে আমি অন্য নারীকে মেনে নেই, যেখানে অন্য পুরুষের অল্প কথাও আমার মুখে কখনোই সে মেনে নেয় না? কেন আজ নারী হয়ে জন্ম নেওয়ায় কি আমার এ হাল? নারী রূপে জন্ম নেওয়া কি ভুল? মদ্যপান করে বেশ রাতে ফিরেছে আদৃশ। নেশা এত চড়েছে সোজা হয়ে হাঁটতে পারছে না সে। হেলে ডুলে কোনো রূপে হেঁটে নিজের কক্ষ অবধি পৌঁছালো। অগোছালো হয়ে বিছানায় শুয়ে আছে রিদিকা। উপর হয়ে শুয়ে আছে, শাড়ি অনেকটা বিচ্যুত হয়ে পিঠের নিচের অংশটা বেশ ভেসে আছে, সাথে পেটের অনেকটা অংশ বেরিয়ে আছে। হুট করে কক্ষে ঢুকতেই সেই নিঃশক্ত পুরুষের চোখ পড়ল তার উপর, যা তাকে আরও নিঃশক্ত করে তুলল। কিছু আর না বলে সোজা গিয়ে রিদিকার পিঠ থেকে পেট অবধি হাত বুলিয়ে নিয়ে গেল। অপর হাতে রিদিকার কাঁধের উপর থেকে চুল সরিয়ে তার ঘাড়ে নাক ডুবিয়ে দিল। স্বামীর হঠাৎ এমন ছোঁয়া তাকে যেন মুহূর্তেই প্রায় উন্মাদ করে তুলল। অঙ্গ প্রত্যঙ্গ যেন খুশিতে নেচে উঠল। দিন শেষে যে তার স্বামী তার কাছেই ফিরে এসেছে। অদ্ভুত শিহরণ খেলা করছে তার সমস্ত শরীর জুড়ে। এদিকে নিঃশক্ত সুরে বলছে আদৃশ, আমি জানতাম আমার ফুলপুরি দিন শেষে আমার কাছে ফিরবেই। সে যে শুধুই আমার। কে ভালোবাসবে বলো তোমাকে আমার মতো? জীবনে যে এসে যাক, তোমার অবস্থান সবসময় আলাদাই থাকবে আমার কাছে। আজ তোমাকে এভাবে ভালোবাসবো যে কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায়ও আসবে না। আদরে ভরিয়ে দিব তোমায় আমি আজ। কথাগুলো কর্ণপাত হতেই শরীর জ্বলে উঠল রিদিকার। অতি ক্ষোভে খামচে ধরল বিছানার চাদর, তবুও কিছু বলছে না। স্বামীর এই আদরের ভাগটা ছাড়তে চায় না রিদিকা। ঘাড়ে চুমু খেতে খেতে তাকে নিজের দিকে ফেরালো আদৃশ। চেহারা চোখ যেতেই কেমন ভ্যাবাচাকা খেল সে। চট করে উঠে বসলো রিদিকার উপর থেকে। ঝটপট জেরা করলো তাকে, তুমি এখানে কি করছো? আঁখি কোথায়? আঁখি এ রুমে আর আসেওনি। ছাদ থেকে সোজা মায়ের রুমে ঢুকেছিল, ওখানেই আছে।
মৃদুস্বরে উত্তর দিল রিদিকা। আর কোনো কথা বাড়ালো না। আদৃশ উঠে গেল মায়ের রুমের দিকে। দরজাতে ধাক্কানো শুরু করলো। গর্জে গর্জে বলছি, দরজা খুলো আখি, দরজা খুলো বলছি। আখি তার শাশুড়ির কোলে মাথা গুজে শুয়ে আছে। শুভ্রতা তার পাশে বসে তার মাথায় হাত বোলাচ্ছে। আখি মানা করেছে দরজা না খুলে দিতে, তাই শুভ্রতা আর দরজা খুলে দেয়নি। এদিকে আদৃশ চিৎকার করে বলছে, কত লুকাবে আখি আমার থেকে, কত দূরে থাকবে? ঘুরে ফিরে তোমায় আমার কাছে আসতে হবে, দেখে নিও। তখন সেখানে আগমন ঘটল আদিলের, আদৃশের বড় ভাই। বেশ গম্ভীরতা নিয়েই বলল আদিল, আদৃশ, তোর কি হিতাহিত জ্ঞান হ্রাস পেয়েছে? পাগল হয়ে আখিকে বিয়ে করলি, খেয়াল আছে তোর? ওকে জীবনে পেতে কত সাধনা করতে হয়েছে তোকে। তোর ওর জন্য ছটফট দেখে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন তোকে তোর সুখ আখিকে পাইয়ে দেন। অবশেষে তুই আখিকে পেলি। আমার মনে হলো পৃথিবীতে আর একটা সত্য ভালোবাসার জয় হলো। কিন্তু কি করলি তুই? রিদিকার মোহে পড়ে আখিকে কষ্ট দিলি, আর এখন আবার ওর শান্তিটাও নষ্ট করছিস। নতুন একজনকে যখন জীবনে জড়িয়েছিস, তখন পুরাতন টানে পড়ে থেকে কী লাভ? আখিকে ওর মতো থাকতে দে। দেখো ভাইয়া, এটা আমার জীবন। আখিও আমার স্ত্রী, আর রিদিকাও। আমার যা ইচ্ছে তাই করব। আমি আমার জীবনে কারো হস্তক্ষেপ সহ্য করব না, কথাটা মনে রেখো। কথাগুলো বলে আদৃশ আবার রুমের দিকে হাঁটা ধরল। নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল আদিল। বড় ভাই হলেও আদৃশকে কিছু বলার বা কথা শোনানোর কোনো অধিকার নেই তার। বেকারত্বের অভিশাপ যে এমনই ভয়াবহ, যা বহন করা সবার পক্ষে সম্ভবপর হয় না। যার খেয়ে পড়ে আছে স্ত্রী সন্তান নিয়ে, তাকে কেমনেই বা শাসাবে আদিল? ভাবলেও যেন লজ্জা লাগে। শাশুড়ির কোলে মাথা রেখে ঠোঁট কামড়ে কান্না করছে আখি। শাশুড়ি আর যা দুজনেরই চোখ খালি নেই। জল যে তাদেরও চোখ আজ ছাড়বে না, হয়তো পণ নিয়েছে। আখি নামক মেয়েটা যে কখনই তাদের যা বা শাশুড়ি মনে করেনি, দিয়েছে মা ও বোনের দরজা। তাই আজ তার এই দুর্দিনে আপন সে সম্পর্কের টানে জল ছাড়ছে না তাদেরও চোখ। শাশুড়ি এবার কাঁদতে কাঁদতে আখির মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে চুপ করানোর ক্ষমতাটুকুও আমি রাখি না রে মা। স্বামীর দেওয়া ক্ষতটা কতটুকু পীড়া দেয় তা শুধু একটা স্ত্রী জানে। জানিস, যেদিন একটা মহিলাদারে একটা 4 মাসের ছেলে সন্তান নিয়ে এসে বলল ওটা আমার স্বামীর অংশ, আর সে নাকি আমার স্বামীর অবৈধ সম্পর্কের সাথী, তখন বুকটা কতটুকু পরিমাণ কেঁপে উঠেছিল তা শুধু আমি জানি। তারপর সেদিনই তোর শ্বশুর মেয়েটিকে বিয়ে করেন। আমার তো কান্না ছাড়া কোনো উপায় ছিল না। আমার শাশুড়িমা সেদিন আমায় বলেছিলেন, ছেলে মানুষ নাকি এমনই হয়, 100 জায়গায় মুখ দেওয়া নাকি তাদের স্বভাব। তাতে ঘর ছেড়ে স্বামী ছেড়ে চলে যাওয়াই নাকি মেয়েদেরই অসম্মান। কোথাও জায়গা হয় না। মা বাবারও তেমন সম্পত্তি ছিল না, তাই আর বাপের বাড়িও যায়নি। পড়েছিলাম এখানে শত জ্বালা মেনে নিয়েও। ওই মেয়েটা প্রায়ই নিজে থেকে ঝগড়া করতো আমার সাথে। তারপর ওনার কাছে আমার নামে উল্টাপাল্টা বলতো, আর উনি আমায় অনেক মারতেন। তাও পড়ে থাকতাম 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে। কিন্তু হঠাৎ একদিন জানতে পারি আমার সতীনের জরায়ুতে ক্যান্সার ধরা পড়ছে। শারীরিক সম্পর্ক করতে পারে না আর। এতে ওদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তারপর থেকেও উনি আর ওর পাশেও যেতেন না, আমার সাথে থাকতেন বেশিরভাগ সময়। তাছাড়া বাইরে ওনার অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল জানতাম আমি। সব কিছুর পরও চুপ করে থাকতাম। হঠাৎ একদিন আমার সতীন ঈশিতা মারা যায়। ওর মৃত্যুর 6 দিন আগে ওর ছেলেটা মারা যায় পানিতে ডুবে। মৃত্যুর আগে আমি ঈশিতার অনেক পরিচর্যা করি, কিন্তু উনি ওর মুখ দেখতেও চাইতেন না তখন। ঈশিতা মারার 6 মাস পর ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়, যাতে তিনি প্যারালাইজড হয়ে যান। সব কিছুতেই অক্ষম, শুধু কথা বলতে পারতেন। তারপরও আমি ওনাকে কখনো অসম্মান করিনি, আর না তো ওনার পরিচর্যায় কোনো কমতি রেখেছি। অবশেষে উনিও একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ মুহূর্তে ক্ষমাটা চেয়ে নেন আমার কাছ থেকে। হয়তো তুই ভাবছিস ঘটনাটা আমি তোকে কেন বললাম। হয়তো তোকে বোঝাতে চাইছি যে যাই হোক, স্বামীকে মেনে নেওয়া উত্তম, এটাই মেয়েদের কর্ম। আমিও আমার শাশুড়ির মতো তোকে সব মেনে নেওয়া বাণী শোনাবো। তবে সেটা ভুল ভাবছিস মা। আমার শাশুড়ি নিজেই আমার শ্বশুরের 3য় স্ত্রী ছিলেন। যে অন্যের কেড়ে নেয় সে কি জানে হারিয়ে যাওয়ার মর্ম? উনি মারা গেছেন, তাই ওনার কোনো দুর্নাম করতে চাই না আমি আর। শুধু বলবো, তুই চলে যা মা। নিজের জীবন আবার গুছিয়ে নে সুন্দর করে। কেস কর ওই পশুটার নামে। এমন হাল কর ওর, যাতে কখনো কোনো স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর দিকে চোখ তোলার কথা ভাবতেও ভয় পায়। আখি এবার চোখের জল মুছে উঠে বসে বলল, মাগো, আমি ধন্য যে শাশুড়ির পেয়ে তোমার মতো এক জননী পেয়েছি।
আমি আদৃশের জন্য মা বাবা ভাই পরিবার সব ছেড়ে এসেছি। তবে আদৃশের মনে নেই আসল জায়গাটা করতে না পারলেও পরিবার রূপে তোমাদের পেয়েছি, তাতেই আমি সন্তুষ্ট। আমি সফল। আর কথা রইল আদৃশের উপর কেস করার। মাগো, সারা জীবন তো কষ্টই করেছ। এ বয়সে তোমার কোনো কষ্ট হোক আমি চাই না। আল্লাহ সব দেখে নেবেন। তাই বলে তুই ওই পশুকে ছাড় দিবি? কে বলেছে ছাড় দিব মা? সুযোগ পেলে নিশ্চয়ই শোধটা নেব। তবে কেস করে তোমাদের জীবন অনিশ্চয়তায় ফেলব না আমি। আদৃশ যে এই সংসারের খুঁটি সেটা ভুললে তো চলবে না। আরও উকিল বিষয়টা মিডিয়াতে গেলে আমার দুজনেরই নাম খারাপ হবে, সাথে আমাদের পরিবারদেরও। তাই সব কিছু মাথায় নিয়ে চলতে হবে আমায়। তাছাড়া আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না জানোই তো। তোমার মতো মেয়েকে আদৃশ হাতে পেয়েও হারালো। ওর জন্য তো কোনো ধরনের প্রায়শ্চিত্ত কম হবে না, তুমি দেখে নিও। আখিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কথাটা বলল সুব্রতা। আদৃশ বিছানায় চিত হয়ে পড়ে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। তোমাকে আমি ছাড়ব না আখি। তোমাকে পেতে আমি কি করেছি তা শুধু আমি জানি। আমি তোমাকে হারাতে পারি না। তুমি আমারই থাকবে। হঠাৎ কপালে কারো আলতো স্পর্শে চুপ করে গেল আদৃশ। চোখ খুলে দেখতে পেল ঋতিকা। স্বাভাবিক সুরেই বলল, তুমি এখানে কি করছো? বলিনি তোমার কক্ষে যেতে? আখি তো আর এখানে আসছে না, তাই আমার এখানে থাকতেও তো সমস্যা নেই। এটা আখির কক্ষ। ও এখানে থাকুক না থাকুক এখানে অধিকার ওরই থাকবে। আর আমার অধিকারের কি? ভুলে যেও না ঋতিকা, তুমি দ্বিতীয়জন আমার জীবনে। যতই প্রাধান্য তুমি পাও না কেন, তোমার অবস্থান আর অধিকার আখির পরেই থাকবে। ঋতিকার অভিমান আর অধিকার নিয়ে কথা বলাটার উত্তরে আদৃশ এভাবে কড়া জবাব দিবে আশা করেনি সে। তাই এবার বেশ শব্দ করেই কেঁদে দিল। আদৃশ অল্প বিরক্তি নিয়ে বলল, দেখো ঋতিকা, এখানে কেঁদে কোনো ফায়দা নেই। আমি তোমাকে বলেছি আমি তোমাকে ছাড়ব না। আমার জীবনে তোমারও যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্লিজ কান্না করো না। আমি ড্রিঙ্ক করেছি, নিজেকে আয়ত্তে রাখতে পারছি না। তোমার সাথে দুর্ব্যবহার করতে চাই না। প্লিজ চলে যাও। আমার প্রয়োজন মনে হলে নিজে তোমার কাছে আসব। এখন চলে যাও তুমি। ঋতিকা আর কিছু না বলে সেখান থেকে ছুটে আসলো। আদৃশ আবার চোখ বন্ধ করে বালিশে শায়িত হলো। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিল আখি। শাশুড়ির কক্ষে রাত্রি যাপন করলো আজ সে। আজ আর কান্না করলো না। পুরাতন গ্লানি মুছে নেওয়ার দিন আজ। আজ সে দুর্বল পড়লে চলবে না। সকাল 10টা হতে না হতেই ডিভোর্স পেপার হাতে চলে আসলো আখি। চারিদিকে আখির বেশ নাম ডাক। ক্ষমতার বশে ডিভোর্স পেপারটা এত তাড়াতাড়ি করিয়ে নিতে পারল। তিক্ত এই টানটা বেশি সময় আর রাখবে না আখি। মুছে দিবে তা এক মুহূর্তেই। সাইনের জন্য ডিভোর্স পেপারটা হাতে নিতেই হাত কাঁপতে লাগলো আখির। ধীরে ধীরে গড়ে তোলা ভালোবাসার এক অট্টালিকা এক মুহূর্তে কিভাবে ধুলো মিশিয়ে দিতে পারবে আখি, তাতে যে প্রচুর সাহস আর ক্ষমতার প্রয়োজন। কিন্তু আখি তো ভীতু বা দুর্বলদের দলের কারোর মধ্যে পড়ে না। তবে সে কেন পিছপা হবে আজ? না, তাকে হার মানলে চলবে না। তাকে আত্মসম্মানের এই লড়াইয়ে জিততেই হবে। অতঃপর আর ভাবতে চাইল না সে। হাতে উঠিয়ে নিল কলম। স্বাক্ষরের স্থানে গিয়ে আখির হাত যেন আটকে গেল। সেখানে স্বাক্ষর করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারছে না। যার জন্য জীবনের সুন্দর সম্পর্কগুলো ত্যাগ করলো, আজ তাকেই ত্যাগ করতে হবে ভেবেই বুকের ভেতরে শূন্যতার ছড়াছড়ি হলো আখির। ভয়ানক এক খাপছাড়া অনুভূতি, যা প্রকাশ করার কোনো ভাষা আছে বলে আখির জানা নেই। সে অলক্ষণীয় অনুভূতি যার সাথে হয় সেই তার প্রখরতার আন্দাজ করতে পারে। আখি বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকলো কাগজখানা। এমনই তো ছিল আদৃশের সাথে তার বিয়ের কাবিননামা। সেদিন একটা স্বাক্ষরের বিনিময়ে সব ত্যাগের মাধ্যমে আখি প্রবেশ করেছিল আদৃশের জীবনে। সেদিন বুকে জড়িয়ে আদৃশ বলেছিল তাকে, আজ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বলে মনে হচ্ছে আখি। অবশেষে আজ আমি তোমাকে পেয়ে গেলাম। কখনো ছেড়ে যাবে না তো আমায়? তোমাকে পাওয়ার জন্য সবাইকে ছেড়েছি। তোমাকে কিভাবে ছাড়ি বলো? তুমি যে নিঃশ্বাসে নিহিত। জীবনভর তোমার হয়ে থাকতে চাই। কখনো তৃতীয় কেউ এনো না আমাদের ভালোবাসার কাঁটা হিসেবে। সহ্য করতে পারবো না আমি। এই জীবনে তোমার পরে কেউ কখনো আসেনি আর আসবেও না আখি। তোমাকে ছাড়া এই হৃদয় যে কিছুই বোঝে না। তুমি ছাড়া যে আমি বড্ড উন্মাদ। সারা জীবন পাশে থাকবে, কথা দাও। ভালোবাসা আমাদের দুজনের সীমাবদ্ধ থাকলেও কখনো তোমাকে ছেড়ে যাব না, কথা দিলাম। আমাদের ভালোবাসা আমাদের মধ্যে আবদ্ধ থাকবে, আমিও কথা দিলাম। চোখ টপকে ডিভোর্স পেপারের গায়ে আছড়ে পড়ল আখির চোখের 2 ফোঁটা জল। আদৃশ যে তার কথা রাখেনি,
তবে আখি তার কথার খেলাপ যাবে না। সে তার কথা রাখবেই, মানিয়ে নিবে সব বিচ্ছেদ যন্ত্রণা, হোক না তা পাহাড় পরিমাণ, হোক না তা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। মুছল আখি আখির জল, কলমটা এবার বসিয়ে দিল জায়গা মতো, করে দিল স্বাক্ষর, ছাড়ল স্বস্তির এক নিঃশ্বাস। আদ্রিস কক্ষ থেকে বের হচ্ছিল আখির উদ্দেশ্যে, আবার ওকে নিজের কথায় আনার এক প্রচেষ্টা করবে বলে ঠিক করল। তখন একজন কাজের লোক একটা কাগজ এনে আদ্রিসের হাতে দিয়ে বলল, স্যার, আখি ম্যাডাম এটা দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। আদ্রিস কাগজখানা হাতে নিয়ে যেন আকাশ থেকে পড়ল, চোখ ছানা বড়া হলো মুহূর্তে। ডিভোর্স পেপার যেটাতে আখির সাইন আদ্রিসের অন্তর অল্পতে পরিয়ে দেওয়ার ক্ষেত্রে যথার্থ হলো। চোখে জল এসে বাসা বেঁধে গেল এক পলকে। আখি শাশুড়ি মায়ের পায়ে ধরে সালাম করে নিল। শাশুড়ি মা কান্নারত অবস্থায় তার মাথায় হাত রেখে দোয়া দিলেন তাকে। আল্লাহ তোকে তোর প্রাপ্য সুখ যেন দান করেন মা, দোয়া করি ভালো থাকিস, এই বুড়িকে ভুলিস না। প্রাণ থাকতে তোমাদের ভুলবো না মা। দূরে চলে যাচ্ছি বলে ভেবো না সম্পর্কে দূরত্ব চলে আসবে। আমি দূর থেকেও তোমাদের পাশে সর্বক্ষণ থাকব। শুভ্রতা আখিকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমাকে ক্ষমা করে দাও আখি, চেয়েও তোমার জন্য কিছু করতে পারিনি আমি। ধুর পাগলি বোন আমার, আমি কোনো অবলা নাকি যে আমার জন্য কিছু করতে হবে তোমায়? তুমি নিজের মায়ের আর ভাইপোয়ের খেয়াল রেখো, আমার আর কিছু চাই না, কেমন? বুকের ব্যথা সযত্নে বুকে চেপে জোর করে আলতো হাসি মুখে টেনে এনে বলে গেল আখি কথাগুলো। বুক ফেটে কান্না আসছে তার, তবে নিজেকে আজ দুর্বল পড়তে দিবে না ভেবে নিয়েছে। ছোট্ট রিহানকে কতগুলো চকলেট দিয়ে তার গালে চুমু খেলো। নিজের সন্তানের মতোই যে এতদিন ওকে ভালোবেসেছিল আখি। রিহানও আখিকে অনেক মানে, আখির নামে পাগল বললেই হয়। তার সে প্রিয় ছোটো মা যে আজ তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে সে তা এখনও বুঝে উঠতে সক্ষম হয়নি, নইলে কেঁদে নিয়ে একাকার করে দিত সব। চকলেটগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে লাভ ইউ ছোটো মা বলে ছুটে চলে গেল। আখি এগিয়ে গিয়ে আদিলের কাছ থেকেও বিদায় নিয়ে নিল। চলি ভাইয়া, ভালো থাকবেন। কোনো প্রয়োজন মনে করলে এ বোনকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার একটা ছোট বোন নেই, তোমাকে আমি সে বোনের আসনে বসিয়েছিলাম, ভাবিনি আদ্রিস আমার সে বোনকে এভাবে কেড়ে নেবে। তবে যা হয় ভালোর জন্যই হয়। দেখো তোমার ভালো হবে, তুমি খুব সুখী থাকো, দোয়া করি। রিদিকা একপাশে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। আখি নির্দ্বিধায় হেঁটে গেল তার পাশে, অতঃপর বলল, চলে যাচ্ছি, তোকে তোর স্বামী দিয়ে গেলাম, আমি তো ধরে রাখতে পারিনি, তবে দোয়া করব তোর আঁচলের বাঁধন যাতে শক্ত হয়, স্বামী হাতছাড়া না হয়ে যায়। কথাটা যে তীরের মতো বিঁধল রিদিকার বুকে, তাও স্বাভাবিক থাকলো, কিছু বলল না, তবে মুঠোটা বরাবরের মতো শক্ত করে নিল। আখি আবার বলল, আমার অনেক সোনা গহনা কাপড় দামি জিনিস সব কিছু রেখে যাচ্ছি, যেখানের বেশিরভাগই আদ্রিসের দেওয়া, কিছুই নিয়ে যাচ্ছি না আমি, রেখে গেলাম তোর জন্য। যেখানে স্বামী তো সেখানে মনে নিরাশতা তো আসতেই পারে, তোর স্বামীর দেওয়া জিনিস আমি আবার কেন নিলাম, তাই দিয়ে গেলাম। স্বামী না হলে কেড়ে নিয়েছিস, ওর সংসার সব কিছু না হয় তোকে আমি ভিক্ষে দিয়ে গেলাম, চলি। আখি চলে যেতে নিলে রিদিকা মৃদু সুরেই বলল, আমি ওকে কেড়ে নিইনি, ও নিজে থেকেই তোকে ছেড়ে আমার পিছু নিয়েছি। কথাটা কর্ণপাত হতেই রাগে শরীর জ্বলে উঠল আখি। ফিরে গিয়ে সজোরে একটা কড়া থাপ্পড় বসালো রিদিকার গালে। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ফ্লোরে আছড়ে পড়ল রিদিকা। আখি তেড়ে গিয়ে ওর চুল মুঠো করে ধরে দাঁতের দাঁত চেপে কটমট করে বলতে লাগলো, তোর মতো বাজে নারীদের জন্যই আজ সমাজটা এত বিকৃতি পেয়েছে। হ্যাঁ, ওসব সকল পুরুষ খারাপ এবং নিকৃষ্ট যারা বউ রেখে অন্য নারীর মোহে পড়ে। তবে সেই নারীগুলো কি দুধে দোয়া তুলসী পাতা, যারা একজন পুরুষের বউ আছে জেনেও তার দিকে ধাবিত হয়, তার প্রস্তাবে রাজি হয়? সেই নারীগুলি যদি সেসব পুরুষদের ফিরিয়ে দিত, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত তাদের নিজেদের নিকৃষ্ট অবস্থান, তাদের কাছে নিজেকে বিলিয়ে না দিত, তবে আজ সমাজে পরকীয়া আর ডিভোর্সের হার বাড়ত না। তাই একতরফা আদ্রিসের গলায় দোষ চাপাতে যাস না, নইলে এত মারব যে পায়ে পড়ে মাপ চেয়েও প্রাণ ভিক্ষা পাবি না। তখনই আদ্রিস এসে আখিকে টান দিয়ে সরালো রিদিকার কাছ থেকে। বেশ তেজি সুরে বলল, এসব কি করছো আখি? পাগল হয়ে গেছো তুমি? তোমার সমস্যা আমাকে নিয়ে, তবে আমার সাথে কথা বলো, ওকে কেন টানছো? বড্ড দরদ হচ্ছে দেখি উকিল সাহেবের নতুন বইয়ের জন্য। আখি, তুমি কিন্তু বড্ড ডেট করছো।
রিদিকা এতদিন যখন তোমার বান্ধবী ছিল তখন তো ওর জন্য দরদ তোমার উতলে পড়ছিল, আর এখন আমি ওকে বিয়ে কি করে নিয়েছি ও তোমার দুশ্মনে পরিণত হলো। ওকে মেনে নিলে কি এমন পড়া যাবে তোমার শুনি? দেখো আত্রিশ, তোমার মতো বুদ্ধিহীন চরিত্রহীন লম্পটের সাথে কথা বলার রুচি এই আখির নেই। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, নিজে সাইন করে দিও, আমি লোক পাঠিয়ে নিয়ে নিব। তোমাকে আমি ডিভোর্স দিব না, দেখি তুমি কি করতে পারো। কি ভেবেছ তুমি আমাকে ছেড়ে যাবে আর আমি যেতে দিব তোমায়? নয়, আমিও দেখব তুমি ডিভোর্স কি করে পাও। কথাটা বলে আদ্রিস ডিভোর্স পেপারটা একটানে দুটুকরো করে ফেলল। সাথে সাথে আখি আদ্রিসের গাল বরাবরও একটা থাপ্পড় বসিয়ে দিল সবার সামনে। আদ্রিস রেগে গিয়ে আখি বলে গর্জে উঠল, আখি, ওই উকিল ভলিউম ডাউন। উকিল হবি তুই কোর্টে, আমার সামনে ক্ষমতা ছাড়তে আসিস না। ভুলে যাস না আমি আখি সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। স্বামী হিসেবে সম্মান দিয়েছিলাম বলে আমার আসল রূপ ভুলে গেলি? হিটলার আখিকে জাগাতে আসিস না বলে দিলাম। যেভাবে এটা ছিঁড়েছিস নতুন করে বানিয়ে সাইন করে নিয়ে আসিস, নইলে উকিলের পর্যন্ত রাখবো না, আমি এই বলে গেলাম। তোদের স্বামী স্ত্রীর সব রোমান্টিকতা মুহূর্তে ধুলে মিশিয়ে দিব, কথাটা মনে রাখিস। কথাগুলো বলে আখি হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। হাতে শুধু তার ব্যবহার্য ফোন। এই বাড়ি থেকে যতই বেরিয়ে আসছে বুকটা ততই কাঁপছে আখির। কত স্মৃতি জমে আছে আখির এই বাড়িতে, কত স্বপ্ন কত আশা নিয়ে আদ্রিসের স্ত্রী রূপে বাড়িতে প্রবেশ করেছিল আখি। সব কিছু আজ ধুলোয় মিশে গেল। কাঙ্গাল হয়ে বেরিয়ে এলো আজ আখি। চোখের জলও যেন আজ পর হলো। ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও চোখ দিয়ে আজ আর নামছে না জল। আচমকা এক আকর্ষণ এই বাড়ির প্রতি টানছে আখিকে, যেন শুনতে পাচ্ছে কিছু পিছু ডাক, কতগুলো অশ্রুসিক্ত চোখের না বলা বাণী। নির্জীব সে ইট পাথর, সে অজীব বস্তুদের অজানা ভালোবাসা টানছে বড্ড আজ আখিকে। হয়তো স্বামী সংসারের মায়া এমনই হয়, এক একটা বস্তুকেও ছেড়ে যেতে মন চায় না। তবে মন মানিয়ে নিয়েছে যে আখি, আজ সে আর পিছু ডাকে সাড়া দিবে না, খুঁজে নেবে নিজের এক নতুন গন্তব্য। দূর আমেরিকার বিশাল এক অট্টালিকার আলিশান কক্ষ ঘেঁষে এক বারান্দা। বারান্দার প্রাচীরের প্রান্তে দাঁড়িয়ে আছে বলিষ্ঠ দেহী এক সুদর্শন পুরুষ। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, মনে সুখে নাচ করছে যেন তারা। হাতে তার একখানা চিঠি, অপলকে তাকিয়ে আছে সে চিঠিটার পানে। মনের প্রতি প্রান্তে আঘাত করছে চিঠিতে ফুটে ওঠা সে অপ্রিয় সত্যবাণীগুলো। একদিন তোমার আকাশেও যেন বৃষ্টি নামবে, খুব করে চাইবে তখন পাশে আমায়, দেখে নিও তুমিও কাঁদবে, বিষণ্ণতায় ভুগবে, খুব করে আমাকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে। কিন্তু আফসোস, প্রকৃতি আপনার বিপক্ষে চলে যাবে, প্রতিকূলতা কাটিয়ে ওঠার সাধ্য থাকবে না আর। আপন মানুষ হারার শোকে পড়বে আপনার উতলা হৃদয়, কিন্তু আফসোস, ফিরে পাবে না আর সে বোকা ফুলকে, অতলেই হারিয়ে যাবে সে। চোখ টপকে আজকেও জল গড়ালো তার। প্রতিনিয়ত আখির প্রেম দহনে পোড়া সাজাটা যে হয়ে গেছে তার কপালে লিখন। আজ নিজেই দোষী নিজেরই অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য।